আচ্ছা, একটা অঙ্ক বলেছে দুটো চার্জ আছে, একটা 0.4 মাইক্রোকুলম, একটা -0.8 মাইক্রোকুলম। এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা 0.2 নিউটন। বার করতে বলেছে যে ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দ্য টু চার্জেস। আচ্ছা, আমরা কি জানি যে কুলম্বস ল থেকে ফোর্স ইকুয়ালস 1/4πε0 q1 q2 বাই r স্কোয়ার। পরিষ্কার? ওকে। আর আমরা বার করব আর বার করব, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি যে 1/4πε0 q1 q2 বাই f। ওকে, 1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁹ এটা হয় এসআইতে, ইন্টু q1 q2, q1 কত? 0.4, q2 -0.8, তাহলে 0.4 ইন্টু 0.8 মাইক্রো, তার মানে 10⁻⁻6×6=12। ওকে, ডিভাইড বাই ওদের মধ্যে যে ফোর্স কাজ করছে 0.2। বোঝা গেল কথাটা? আচ্ছা, 0.2 0.4 2 হয়, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে 9 2 are 18, তাহলে 18 ইন্টু 0.8 ইন্টু 10⁹9, আর এখানে হচ্ছে -12, তাহলে মানে হচ্ছে -3। পরিষ্কার হলো? আচ্ছা, 18 ইন্টু 0.8 করবো, তাহলে কত হয়? 8 8 64 এর 4, হায়ার থাকলো 6, 8 1 jar 8, এইটা 6 কত? 14, তাই না? তাহলে আনসার হচ্ছে 14.4 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর কত হয়? আর হয়, আচ্ছা এটা একবারে করা যাবে, ক্যালকুলেশন করতে হবে না। আর স্কোয়ার যদি হয় তাহলে আর হয় কত? √18 মানে লিখতে পারি 9 × 2, আর 0.8কে লিখতে পারি দেখো 8/100, তার মানে 2 × 2² বাই 100 বাই 10 ইন্টু 10⁻³ ওকে। আচ্ছা, এইটা কাটলে উপরে হয়ে যায় 10⁻³ -2, তাহলে 10⁻⁴, তার মানে এখান থেকে একটা 9 বার করতে পারি, 9 থেকে 3 বার করব, এই পেয়ার থেকে একটা 2, এই পেয়ার থেকে একটা 2 ইন্টু 10⁻², তাহলে 2 2 are 4, 3 4 are 12, 12 ইন্টু 10⁻², তার মানে আনসার হবে হচ্ছে 12 সেন্টিমিটার। লিখে নাও। আচ্ছা, যাদের এই জায়গার ক্যালকুলেশনটা বুঝতে একটু অসুবিধা হলো, আরেকবার দেখো, এখানে আমার কি আছে? 18 আছে, এখানে আছে 0.8। 0.8 মানে কি? 0.8 মানে তো 8/10। 8/10 মানে কি লিখতে পারি? 2 × 2²/10। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে এখানে 2 × 2² হচ্ছে এই 2 × 2²। পরিষ্কার? নিচে একটা 10 ছিল, ক্লিয়ার? যখন নিচে 10 ছিল তখন এখানে 10⁻³ ছিল, তাহলে 10 নিচে আছে, তাহলে 10⁻³ -1 হয়ে যাবে না যদি এটা উপরে তুলে দিই? তার মানে কি ওখান থেকে 10⁻⁴ এলো। এবার রুটের মধ্যে আছে, দেখ আর স্কোয়ার সমান এটা, তাহলে আর সমান কি হবে? এটা তো আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু কি হবে? √অফ এটা। √অফ এটা মানে কি? 9 মানে 9 থেকে রুট বার করব 3, 2 থেকে একটা 2 বার করব, 2² থেকে একটা 2 বার করব, দেখ 3 2 2 10⁻⁴, ওখান থেকে 10⁻²। বোঝা গেল কথাটা? তাহলে আলটিমেটলি 12 × 10⁻², এত মিটার হবে, তার মানে ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। বোঝা গেল? ক্যালকুলেশনগুলো ইজি। এই ধরনের ক্যালকুলেশন সবসময় যে ক্যালকুলেটারে করতে হবে এমন কোনো মানে নেই, এগুলো ইজিলি কিন্তু হাতে করে হয়ে যাবে। ওকে, ইউজ ইউর ব্রেন, করো। আচ্ছা দেখো, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, বলে দিয়েছে দুটো চার্জ আছে, সেই চার্জের মধ্যে সেপারেশন হচ্ছে 0.1 মিটার, আর এই দুটো চার্জ এই সেপারেশনে থাকলে 18 নিউটন ফোর্স তাদের মধ্যে কাজ করে। দুটো চার্জ কি বলে দিয়েছে? পজিটিভ চার্জেস, আর বলে দিয়েছে সাম অফ দ্য টু চার্জেস উইল বি 9 মাইক্রোকুলম। ওকে, আচ্ছা দেখো, আমরা এইভাবে করতে পারি অঙ্কটা। লেট ওয়ান চার্জ বি এক্স। ওকে, তাহলে আদার চার্জ কি হবে? তাহলে আদার চার্জ হবে হচ্ছে 9 - x, এত মাইক্রোকুলম। একটা x মাইক্রোকুলম হলে আর একটা হবে 9 - x মাইক্রোকুলম। আমরা যাব, কিন্তু তার আগে আমরা ডাইরেক্টলি একটু করে এটাই আসবো। আচ্ছা, প্রথমে কিউ আর ক্যাপিটাল কিউ দিয়েই করি। অর ওদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে F = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই ওদের ডিস্টেন্স স্কোয়ার। ওকে, और कैपिटल किউ इंटू स्मॉल किউ কি লিখতে পারি আমরা? দেখো, ফোর্স ইন্টু 4πε0, তার মানে কি? এত ইন্টু আর স্কোয়ার,
আচ্ছা, একটা একটা করে ভ্যালু পুট করবো। ফোর্সের ভ্যালু বলে দিয়েছে 18 নিউটন, তাহলে 18 নিউটন, নিউটন দিলাম না যেহেতু সব এসআইতে আসছে। 4/ε0, 1/4/ε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, তাহলে 4/ε0 কি হবে? অ্যাবসলিউটলি, তার মানে নিচে চলে যাবে 9 × 10⁹, লিখতে পারি এটা, ইন্টু আর স্কোয়ার, আর বলে দিচ্ছে 0.1 মিটার, তার মানে 0.01। বোঝা গেল কথাটা? ওকে, ক্যালকুলেট করব। আচ্ছা দেখ, এটা আসছে 2, তাহলে লিখতে পারি কি 2 × 0.01 মানে 10⁻², আর এখানে 9 10⁻², আর উপরে চলে যাচ্ছে -9, তাহলে কত হচ্ছে -11। গুড, তার মানে কত হচ্ছে 2 × 10⁻11, তার মানে লিখতে পারি কি 20 × 10⁻12। 2 × 10⁻11 মানে লিখতে পারি 20 × 10⁻12। আচ্ছা, এইটুকু অবধি বুঝলাম। এটা কি হলো? এটা হলো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। এখান থেকে না দুভাবে এগোনো যায়। এখান থেকে ফার্স্ট প্রসেস, হ্যাঁ বল, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ হলো 2 × 10⁻11, তার মানে 20 × 10⁻12। আচ্ছা ঠিক আছে, দেখ এই দুটো মাইক্রো কুলম্বে আছে তাই না, তাহলে আমি লিখতে পারি যে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, তার মানে ক্যাপিটাল কিউ যদি মাইক্রো কুলম্ব থেকে কুলম্বে নিয়ে যায় তাহলে ইন্টু 10⁻6, তাহলে এইটা ইন্টু 10⁻6 আর স্মল কিউ ইন্টু 10⁻6 ইকুয়ালস টু 20 × 10⁻12 বলতে পারি। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি যে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ হচ্ছে দেখ 10⁻6 10⁻6, তার মানে কি 20 × 10⁻12 যা আছে ডিভাইড বাই 10⁻12, এটা কেটে যায়, তার মানে বলতে পারি আর ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইকুয়ালস টু 20। দেখ এই ইকুয়েশন যেটা পেলাম এটার নাম দিলাম 2, এই ইকুয়েশন যেটা পেলাম এটার নাম দিলাম 1। পরিষ্কার? এবার কি করতে পারি, এখান থেকে দুভাবে করা যায়। হ্যাঁ, দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে ভাই ইনটিউশন। ইনটিউশন কাকে বলে? যে আমি জিনিসটাকে ভেবে করব যে আচ্ছা এটা যদি দুটোকে গুণ করে 20 হয়, মাল্টিপ্লাই করে 20 হয়, আর এই দুটো যোগ করে যদি 9 হয়, আচ্ছা দেখেন না 9 মাইক্রোকুলাম লিখেছিলাম, কারণ এটা মাইক্রোকুলামে ধরেছিলাম, আমি যেহেতু ওটাকে মাইক্রোকুলাম থেকে কুলম্বে শিফট করলাম তাই মাইক্রোকুলামটাকে ইচ্ছা করে কেটে দিচ্ছি। বোঝা গেল কথাটা? ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ হচ্ছে 9। আচ্ছা এবার ভালো করে বোঝ, ইনটিউশনালি কি করা যায় যে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দুটো গুণ করে 20, আবার ক্যাপিটাল কিউ আর স্মল কিউ যোগ করে 9, তাহলে আমি কি ধরতে পারি যেটা গুণ করে 20 হতে পারে বা যোগ করে 9 হতে পারে? দুটো নাম্বার গুণ করে 20 কি কি হতে পারে আমাদের কাছে পসিবল যে নাম্বারগুলো? 20 × 1 হতে পারে, 5 আর 4 হবে। দেখছিস একবারে একটু ভাবলেই বেরিয়ে যাচ্ছে। তাহলে ইনটিউশন ইউজ করে বুঝতে পারি যে ক্যাপিটাল কিউ এর জায়গায় যদি 5 বসাই, স্মল কিউ এর জায়গায় 4 বসাই, তাহলে 5 + 4 9 এইটা মিলে গেল, আর 5 × 4 20 এটা মিলে গেল। এটা হচ্ছে ব্রেন লাগিয়ে করলাম, যা ঠিক আছে, হ্যাঁ ভাবতে পেরেছি, বুঝতে পেরেছি, হয়ে গেছে। কিন্তু যদি তা না হয়, যদি আমাকে ক্যালকুলেশন করেই বার করতে হয়, তাহলে কি করে করবো? দেখ এখানে দুটো জিনিস ধরেছি, যে একটাকে x ধরেছি আর একটা 9 - x, তাহলে এখানটায় লিখে দেবো যে অর ইনটিউশনে তো পরিষ্কারই পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ভাই ম্যাথামেটিক্স। কি করব? তাহলে একটাকে x ধরবো, একটা 9 - x ধরবো, সেটা হবে 20। और কি লিখবো? দেখ 9x - x² = 20, और লিখতে পারি x² দেখো -9x + 20 = 0। তার মানে এখানে লিখতে পারি और x² - 5 + 4x + 20 = 0, और x² - 5x - 4x + 20 = 0, और x - 5 - 4 ব্র্যাকেটে x - 5 = 0, और লিখতে পারি দেখো x - 4 x - 5 = 0। এখান থেকে দুটো ভ্যালু আসা সম্ভব, ইদার একটা হবে x = 4 আর একটা হবে x = 5, কারণ x - 5 4 = 0 করতে হবে বা x - 5 = 0 করতে হবে, সেখান থেকে একটা পাবো আমরা 4 আর একটা পাবো 5। বোঝা গেল? দিস আর দ্য টু রুটস পসিবল। তাহলে এই ইকুয়েশনের যে রুট হবে, যেহেতু রুটগুলো রিয়েল, তাহলে দুটোর মধ্যে যেটা কনসিডার করবো সেটাই ঠিক। এবং দেখ যদি তুই 4 কনসিডার করিস তাহলে আরেকটা 5 পেয়ে যাবি, যদি 5 কনসিডার করিস আর একটা 4 পেয়ে যাবি ইজিলি। বোঝা গেল কথাটা? তাহলে এই ধরনের ইকুয়েশন চেষ্টা করবে যাতে ইনটিউশন দিয়ে হয়ে যায়, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। যদি ইনটিউশনে হয়ে গেল তো ভালো, যদি ইনটিউশনে না হলো কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে ফেলবে। ইনটিউশনে করলে লিখবে যে ইফ উই টেক
capital Q equals to 5 and small q equals to 4, it will satisfy both of the equations. Hence one charge will be 5 microcoulomb, another charge will be 4 microcoulomb. ইনটিউশনে তুই ডাইরেক্টলি লিখে দিতে পারিস, কারণ তুই সেখানে আরও ব্রেনটাকে ব্যবহার করতে পারলি। আর ইনকেস যদি মনে হয় না আই নিড টু ডু দি ম্যাথামেটিক্স, ইউ ক্যান অলওয়েজ ডু দি ম্যাথামেটিক্স। ঠিক আছে, লেন্দি বাট ইউ ক্যান ডু ইট। জটিল অঙ্কের ক্ষেত্রে বা কঠিন অঙ্কের ক্ষেত্রে ইনটিউশন কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজে মেলানো যায় না, ওর জন্যে যদি একটু কনফিউশন হয় ইটস বেটার টু গো উইথ দি ম্যাথামেটিক্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? এই জায়গাটা বুঝতে পেরেছিস কেন এটা পুট করলাম? পরিষ্কার লিখে নাও। আচ্ছা, আমাদেরকে একটা অঙ্ক বলছে যে দুটো স্ফিয়ার আছে এবং আইডেন্টিক্যাল স্ফিয়ার, তিনটে স্ফিয়ারই একই রকমের, তিনটে স্ফিয়ারই হচ্ছে আইডেন্টিক্যাল স্ফিয়ার। এবার বলছে এই দুটো আইডেন্টিক্যাল স্ফিয়ারের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হচ্ছে রিপালশন, সেটা হচ্ছে 2 × 10⁻⁻5 নিউটন। আইডেন্টিক্যাল স্ফিয়ার সেম চার্জ রয়েছে, তাই তো বলে দিয়েছে। ইকুয়ালি চার্জড, আইডেন্টিক্যাল, সিমিলার অ্যান্ড ইকুয়াল চার্জ, মানে এটা পজিটিভ হলে এটা পজিটিভ, এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ। ভালো কথা। এবার কি করেছে যে এর সাথে এরই মতো দেখতে আর একটা আনচার্জ স্ফিয়ার সিকে এর সাথে টাচ করিয়েছে, করে এই সিটাকে এ আর বি এর মাঝখানে রেখে দিয়েছে, ঠিক মিড পয়েন্টে। মানে এইটা যদি এদের মধ্যে এই ডিস্টেন্স অফ সেপারেশন যদি এক্স হয়, তাহলে এটাকে x/2 ডিস্টেন্সে রেখে দিয়েছে। পরিষ্কার? বার করতে বলেছে যে সি এর উপরে ফোর্স কতটা হবে আর সেই ফোর্স কোন দিকে হবে। বোঝা গেল? কি কি বার করতে বলেছে? প্রথমে বার করতে বলেছে ফোর্স অন সি, ফোর্স অন সি এটা বার করতে বলেছে, আর ডাইরেকশন অফ ফোর্স বার করতে বলেছে, ডাইরেকশন অফ ফোর্স। পরিষ্কার? একটা একটা করে করব। প্রথমে দেখো এই যে দুটো স্ফিয়ার আছে, একটু ভালো করে বুঝবে, গল্পটা দেখবে। মনে করো যে এ স্ফিয়ারের উপরে চার্জ আছে ক্যাপিটাল কিউ, তাহলে বি এর উপরে কত চার্জ আছে? ক্যাপিটাল কিউ। ভেরি গুড। এর উপরে চার্জ আছে ক্যাপিটাল কিউ, বির উপরেও চার্জ আছে ক্যাপিটাল কিউ। এখন এই দুটো স্ফিয়ারকে আমি দূরে সরিয়ে রেখেছি, এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। ভালো কথা। কি করলাম? এর সাথে সিকে আলাদাভাবে টাচ করিয়ে দিয়েছি, এর সাথে সিকে আলাদাভাবে টাচ করে, যদি টাচ করিয়ে দিই তাহলে সেই সিচুয়েশনে যখন একে টাচ করিয়ে দিয়েছি তাহলে চার্জটা এদের মধ্যে হাফ হয়ে যাবে না? আইডেন্টিক্যাল স্ফিয়ার তো, তার 10টা চার্জ আমার এখানে আছে, আমি এটার সাথে এই রডটুকুর মধ্যে 10টা চার্জ আছে, আমি এর সাথে আর একটা রড লাগিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো চার্জ ছিল না, তাহলে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে না? 10টা থাকলে 5টা 5টা করে ডিভাইড হবে, কিউটা থাকলে Q/2 করে ডিভাইড হবে। তাহলে কি হবে যে যখন ওকে আমি টাচ করিয়ে ছেড়েছি তখন Q/2 করে ডিভাইড হলো। পরিষ্কার? কিন্তু বি এর সাথে তো কোনো টাচ করায়নি, তাহলে বি এ কত চার্জ থাকবে? কিউ চার্জই থাকবে। বোঝা গেল কথাটা? যে যখন এ আর সি কে টাচ করিয়েছি তখন Q/2 রয়েছে, কিন্তু বি এর সাথে তো টাচ করায়নি, তাহলে বি এর চার্জ কি যা আগে ছিল তাই থাকবে, নিশ্চয়ই পাল্টানোর কোনো সিচুয়েশন অ্যারাইজ করবে না। আচ্ছা গেল। প্রথম সিচুয়েশন থেকে আসবো। তাহলে ফার্স্টে যখন এই দুটো আলাদাভাবে এক্স ডিস্টেন্স দূরে ছিল, এদের মধ্যে ফোর্স কতটা কাজ করবে? 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ, ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স এক্স তার স্কোয়ার। পরিষ্কার বোঝা গেল? এই এফ এর ভ্যালুটা বলে দিয়েছে 2 × 10⁻⁻5 নিউটন, মানে এই জিনিসটা বলে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। নেক্সট সিচুয়েশনটা দেখি, যে এর জন্য সি এর উপরে ফোর্স, এখন সি তো পজিটিভই হবে, এ যদি পজিটিভ হয় সি তো পজিটিভই হবে, এ আর বি যা হবে সি তো সেই টাইপেরই চার্জ থাকবে। ধরো এটা নেগেটিভ, তার মানে এর উপরে ধর 10টা ইলেকট্রন ছিল, ওর উপরেও 10টা ইলেকট্রন ছিল, একে আর সিকে যখন টাচ করিয়ে দিয়েছি তাহলে 10টা ইলেকট্রন দুটো ভাগে ভাগ হবে, তাহলে এটায় 5টা ইলেকট্রন থাকবে, এটায় 5টা ইলেকট্রন থাকবে, তাই না? তার মানে কি? তার মানে এতে যা চার্জ আছে, যে টাইপের চার্জ আছে সিতেও সেই চার্জই থাকবে, সেই টাইপের চার্জই থাকবে। পজিটিভ থাকলে পজিটিভই থাকবে, নেগেটিভ থাকলে নেগেটিভই থাকবে, শুধু হাফ হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আচ্ছা ভালো কথা। তার মানে এ আর সি তো রিপেল করবে, একই চার্জ, একই টাইপের চার্জ রিপেল করবে। রিপেল করবে মানে সি এর উপরে এর জন্য ফোর্স হচ্ছে এফ এ লিখলাম, সেটা এদিক বরাবর। পরিষ্কার? সি আর বি এরাও তো সেম টাইপেরই, কারণ এ আর বি হচ্ছে সেম টাইপের চার্জ, ওটা বলে দিয়েছে। তার মানে বির জন্য সি এর উপরে যে ফোর্স এফ বি, সেটা তো এদিকে কাজ করবে। পরিষ্কার বোঝা গেল? এফ এ আর এফ বি কি অপোজিটলি ডাইরেক্টেড। আচ্ছা ভালো কথা। তাহলে আমি বার করতে চাইছি নেট ফোর্স। এখন নেট ফোর্স কি করে বার করি? আমরা জানি যে নেট ফোর্স উইল বি ইকুয়াল টু, দেখ কে বেশি কে কম আমি জানি না, আমি এরকমভাবে লিখছি নেট ফোর্স এফ হচ্ছে এফ এ মাইনাস এফ বি, এরকমভাবে লিখতে চাইছি যে এফ এ মাইনাস এফ বি।
এফ বিও বড় হতে পারে, এফও বড় হতে পারে, যে বড় হবে তার দিকে যাবে। আমি জানি না কে বড়, আমি এইভাবে একটা ক্যালকুলেশন করছি। আচ্ছা, একটা একটা করে করব। প্রথমে লিখবো এফে। এফে কি হয়? 1/4πε0। আচ্ছা, এই 1/4πε0কে না কে ধরছি, হ্যাঁ, তাহলে যদি কে ধরি তাহলে লিখতে পারি কি এফ এ ইকুয়ালস টু কে ইন্টু q/2 ইন্টু q/2, তার মানে q/2 ইন্টু q/2 বাই ওদের মধ্যে ডিস্টেন্স তার স্কোয়ার, তার মানে x/2 তার স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এফ বি কি হবে? এফ বি হবে এর আর এর মধ্যে ফোর্স, তাহলে এফ বি হচ্ছে কিউ ইন্টু q/2, তাহলে কে কিউ ইন্টু q/2 বাই x/2 তার স্কোয়ার। তাই হচ্ছে না? আচ্ছা, তাহলে এফ এ মাইনাস এফ বি করছে, আমি জানি না কে বড়, এফ এ মাইনাস এফ বি করছে, তাহলে কি করবো দেখো, কে ইন্টু কিউ স্কোয়ার কমন নিয়ে নেওয়া যায়, পরিষ্কার। দুটোর নিচে x/2 আছে, তাহলে বাই x/2 স্কোয়ার কমন নিয়ে নেওয়া যায়, পরিষ্কার। প্রথমটাই কি আছে 1/2 ইন্টু 1/2, তার মানে 1/4, পরেরটাই কি আছে শুধু 1/2, তাহলে মাইনাস 1/2। বোঝা গেল কথাটা? 1/4 মাইনাস 1/2 তাহলে কত হয়? তাহলে 2 মাইনাস 4/4, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে ইকুয়ালস টু কে। আচ্ছা, এটাকে ভেঙে ফেলছি, x/2 তার হোল স্কোয়ার, তার মানে x²/2 স্কোয়ার, তার মানে নিচে লিখতে পারি বাই x²/2 স্কোয়ার, মানে উপরে লিখলাম 4, পরিষ্কার। আচ্ছা, এখানে কি লিখতে পারি? তাহলে দেখো এখানে লিখতে পারি যে 1 মাইনাস 2/4, ক্লিয়ার। তার মানে লিখতে পারি কে ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু দেখো 4 কেটে যায়, এখানে হয় -1, তাই না? তার মানে কত হচ্ছে মাইনাস কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কে এর জায়গায় বসাচ্ছি 1/4πε0, তাহলে -1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে এই ফোর্সটাই না, তাই না? দেখ 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে যে ফোর্সটা অরিজিনালি কাজ করছিল এদের মধ্যে সেই ফোর্সের ভ্যালুই পেলাম। সিম্পলি তাহলে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻⁵, 2 ইন্টু 10⁻⁵ নিউটন। দেখ একটা মাইনাস এসেছে। আচ্ছা, মাইনাস এসছে কেন? আমি এফ এ মাইনাস এফ বি করেছি, তাই না? এফ এ মাইনাস এফ বি যদি মাইনাস হয়, তার মানে নিশ্চয়ই এফ এ ছোট এফ বি বড়। তার মানে যদি এফ এ ছোট এফ বি বড় হয়, তার মানে এইটা নিশ্চয়ই বড়, এইটা নিশ্চয়ই ছোট। তাহলে কোন দিকে হবে? নিশ্চয়ই ফ্রম সি টু এ উইথ আ ভ্যালু অফ 2 ইন্টু 10⁻⁵ নিউটন। বোঝা গেল? তার মানে the resultant force acting on the sphere C due to the charged sphere A and B kept at midpoint will be towards A and its value will be 2 into 10⁻⁵ নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? বোঝা গেল? লিখে নাও। আচ্ছা, এই অঙ্কটা একটু বড় হবে, কিন্তু অঙ্কটা একটু দেখো কি বলেছে। আমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স আছে এবং প্রত্যেকটা সাইড বলে দিয়েছে 10 মিটার করে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, বিতে একটা 100 মাইক্রোকুলম্ব, সিতে একটা 100 মাইক্রোকুলম্ব, ডিতে একটা +75 মাইক্রোকুলম্ব রাখা আছে। তার মানে কি এইটা +100 মাইক্রোকুলম্ব, এটা -100 মাইক্রোকুলম্ব, এটা +75 মাইক্রোকুলম্ব। পরিষ্কার হলো কথাটা? ওকে, বার করতে বলেছে যে ফোর্স অন দ্য চার্জ অফ 1 মাইক্রোকুলম্ব কেপ্ট অ্যাট এ পজিশনে একটা 1 মাইক্রোকুলম্বের চার্জ রাখা হয়েছে, সেই 1 মাইক্রোকুলম্বের চার্জের উপরে কতটা ফোর্স কাজ করছে সেটা বার করতে বলেছে। আচ্ছা, একটা একটা করে দেখবো। তাহলে এর উপরে এর জন্য একটা ফোর্স কাজ করবে, বি এর জন্য, ডি এর জন্য, সি এর জন্য, তাহলে 3টে ফোর্স আলাদা আলাদা করে কাজ করবে। ভালো কথা। একটু আমি সহজভাবে ভাবি, হ্যাঁ, আমি এখানে 1 মাইক্রোকুলম্বটা মুছে দিচ্ছি, ডায়াগ্রামটা আঁকছি, একটু ডায়াগ্রামটা খেয়াল করো। তাহলে বি এর জন্য যে ফোর্সটা এর উপরে কাজ করবে, বি তো প্লাস, এ তো +1 মাইক্রোকুলম্ব, তাহলে এই ফোর্সটা রিপালসিভ হবে না এবং সেটা এদিক বরাবর হবে না। বুঝা গেল কথাটা? ভালো কথা। যেটা -100 মাইক্রোকুলম্ব সেটা এই দিক বরাবর হবে না, কারণ সেটা অ্যাট্রাকটিভ ইন নেচার হবে। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, খুব ভালো কথা। আগে এই দুটো ফোর্সকে নিয়ে ভাবি, এটাকে নিয়ে আমি পরে আসছি। প্রথমে আমি ইন্টারেস্টেড হবো এই দুটো ফোর্সকে নিয়ে। আচ্ছা দেখো, এর ফোর্সের যে ভ্যালু আর এই ফোর্সের যে ভ্যালু সেম হবে না। তার কারণ হচ্ছে
ধরো যেটাকে আমি এফ বি বলছি সেটা হবে কে ইন্টু 100 ইন্টু 1, কারণ কিউ বি হচ্ছে 100, কিউ এ হচ্ছে 1, তাহলে কে ইন্টু 100 ইন্টু 1, দুটোই তো মাইক্রোকুলম, তার মানে ইন্টু 10⁻12 বাই এদের মধ্যে ডিস্টেন্স 10 তার স্কোয়ার, তাই তো। আবার দেখ এফ সি যেটা হবে সেটা এই দিকে, এফ সি এই দিকে, এফ বি এই দিকে, কিন্তু এফ সির ভ্যালুটা দেখ সবই সেম থাকবে এখানে, কারণ এখানেও 100 মাইক্রোকুলম, এখানে 1 মাইক্রোকুলম, ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, তাই না। তার মানে এখানে কি লিখতে পারি, এফ সি ইকুয়ালস টু মাইনাস অফ এফ বি লিখতে পারি না, মানে ডাইরেকশন ওয়াইজ উল্টো দিকে, মড ভ্যালু দুটোরই সেম। আমি যখন এটাকে ফিজিক্যালি ভাবছি আমি মড ভ্যালু নিয়ে কাজ করছি, তাহলে মড ভ্যালু দুটোরই সেম। একটা একটা করে একটু দেখবো। এই অ্যাঙ্গেলটা কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি। বোঝা গেল কথাটা। আমি না এই হরাইজন্টাল বেস যেটা আছে তার প্যারালাল আমি একটা দাগকে টেনে দিলাম, তাহলে এটা যদি 60 হয় এই কত হবে 60 ডিগ্রি, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না। আবার এটা যদি 60 হয় এটাও হবে 60 ডিগ্রি করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না। আচ্ছা ভালো কথা, আমরা তো ভেক্টরে কম্পোনেন্টে ডিভাইড করতে শিখেছি তো। শিখলে আমরা কি দেখেছি, যে যদি এফ বি হয় তাহলে এফ বির এদিকে কম্পোনেন্ট হবে এফ বি কস 60, এফ বির এদিকে কম্পোনেন্ট হবে এফ বি সাইন 60, তাই না। এফ সির কম্পোনেন্ট হবে এইদিকে এফ সি কস 60, এফ সির কম্পোনেন্ট নিশ্চয় একটা নিচের দিকে হবে যেটা হবে এফ সি সাইন 60। আগে দেখো এইটুকু অবধি বোঝা গেল কিনা। কিন্তু এফ সি আর এফ বি এটা তো সেম, ডাইরেকশন ওয়াইজ আলাদা, মড ভ্যালু তো দুটো সেম, তাই না। তার মানে যেটা এফ সি সাইন 60 সেটাকে লিখতে পারি যে এফ সি সাইন 60 আর এফ বি সাইন 60 সেম, শুধু উল্টো দিকে, তাই না। এফ সি সাইন 60 আর এফ বি সাইন 60 সেম, কারণ এফ বি আর এফ সি সেম এবং তারা উল্টো দিকে, তাহলে কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমি যদি এটাকে ক্যান্সেল আউট করে দিই তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, পরিষ্কার। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর শুধু এফ বি কস থিটা দুখানা থাকলো, একটা এফ বি কস থিটা একটা এফ সি কস থিটা। আচ্ছা এইটাকে আমি লিখতে পারি, দেখো যেটা এফ বি আর এফ সি এটা তো অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে, তার মানে ওটাকে ডাইরেক্ট লিখতে পারি যে 2 ইন্টু এফ কস 60 ডিগ্রি, যেখানে এফ মানে এফ বি বা এফ সি, এটাকে আমি এফ ধরলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো, নিশ্চয়ই কোনো ডাউট নেই। আচ্ছা তাহলে এই কনফিগারেশন থেকে বি আর সি এর জন্য দেখলাম শুধু এই দিকে একটা ফোর্স কাজ করছে, আর কোনো দিকে কোনো ফোর্স কাজ করছে না অ্যাট পয়েন্ট এ, পরিষ্কার। আচ্ছা এবার আসি ডি এর জন্য। ডি থেকে ডিস্টেন্সটা কত, এই দিক, পরিষ্কার। আমরা কি জানি এই ডিস্টেন্সটা হয় √3/2 ইন্টু এ তো 10 মিটার, তার মানে এডি কত হবে, তার মানে লিখতে পারি যে এডি ইকুয়ালস টু √3/2 ইন্টু এ মানে হচ্ছে 10 মিটার, তার মানে 5√3 লিখতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা এখান থেকে ফোর্সটা যে কাজ করবে এর উপরে, সেটা নিশ্চয়ই এ থেকে উপরের দিক বরাবর কাজ করবে, কারণ এ তো এই লাইন বরাবর কাজ করবে, এটা রিপালসিভ ফোর্স, তাহলে রিপালসিভ ফোর্স ডি থেকে উপর দিক বরাবর কাজ করবে, এইটার নাম দিলাম আমি এফ ডি, পরিষ্কার। আচ্ছা তার মানে এফ ডির ভ্যালুটা কি লিখতে পারি, এফ ডি লিখতে পারি কে ইন্টু কিউ ওয়ান হচ্ছে 75 মাইক্রোকুলম, কিউ টু হচ্ছে 1 মাইক্রোকুলম, তার মানে ইন্টু 10⁻12 বাই এদের মধ্যে ডিস্টেন্স তার স্কোয়ার, তার মানে 5√3 স্কোয়ার, তার মানে 25 ইন্টু 3, পরিষ্কার। আচ্ছা এই ক্যালকুলেশনটা এখানে করে নেবো, এটা দিয়ে হয় 3 কেটে গেল, তার মানে এখানে সিম্পলি কত হলো কে ইন্টু 10⁻12, বোঝা গেল কথাটা, এত নিউটন। তাহলে দেখ আমি কি পেলাম, ভালো করে এটাকে একটু বুঝতে হবে। পেলাম এ পয়েন্টে একটা ফোর্স, এটা হচ্ছে এ পয়েন্টে একটা ফোর্স পেলাম এইদিকে, যার ভ্যালু হলো 2F cos থিটা, 2F cos 60 ডিগ্রি, পরিষ্কার। আর একটা ভ্যালু পেলাম উপর দিকে, যার ভ্যালু পেলাম হচ্ছে এফডি, পরিষ্কার। আচ্ছা এইটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত বলতে পারবি, 90 ডিগ্রি না, কারণ এইটা যদি 60 ডিগ্রি হয় অবভিয়াসলি এটা 30 ডিগ্রি হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে, কম্পোনেন্টে ভেঙেছি তো। 90 ডিগ্রি যদি হয় তাহলে এদের যে রেজাল্ট্যান্ট হবে
তারা প্যারাগ্রাম ল দিয়ে আমরা ভেক্টর করেছিলাম রেজাল্ট্যান্ট। যদি এদের রেজাল্ট্যান্ট এফ আর ধরি তাহলে লিখতে পারি যে এফ আর ইকুয়ালস টু রুট ওভার এফ ডি স্কোয়ার প্লাস, এটাকে ধর নাম দিলাম একটা, সাপোজ এফ টু দিলাম, তাহলে এফ ডি স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ডি ইন্টু এফ টু ইন্টু কস, এদের মধ্যে অ্যাঙ্গেল, তার মানে 90 ডিগ্রি, তাই না? কস 90 ভ্যালু আমরা জানি 0, তাহলে এই পোর্শনটা থাকছে না, তাহলে কি হচ্ছে রুট ওভার এফ ডি স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার। আগে দেখ এইটুকু পরিষ্কার হলো কিনা, এবং তার ডাইরেকশন কোন দিকে হবে, এফ আর এর ডাইরেকশন যেদিকে সেদিকে হবে, সেটা আমরা এখনো জানি না, ওটা আমাদের বার করতে বলেনি, আমাদের শুধু ফোর্সের ভ্যালু বার করতে বলেছে। এইটুকু বোঝা গেল। এবার একটা একটা করে ভ্যালু ক্যালকুলেট করব। এফ ডি তো আমরা মোটামুটি বার করে রেখেছি, এফ টুটাকে দেখবো, তাহলে এফ টুকে কি বলতে পারি, 2 ইন্টু এফ বি বাই এফ সি। আচ্ছা, এফ বি মানে কত দেখো, 100 আর 10 টু দি পাওয়ার 2, তাহলে এটা কেটে কি হয়ে যায় 1, তাহলে কি পড়ে থাকলো 10 টু দি পাওয়ার -12, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এফ এর জায়গায় বসালাম। cos 60, cos 60 এর ভ্যালু কত, হাফ, তার মানে কত বসাবো, বাই 1/2, এটা কেটে গেল, তাহলে ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -12 নিউটন। এমা দেখ, যেটা আমার এফ ডির ভ্যালু বেরিয়েছে 10 টু দি পাওয়ার -12 নিউটন, এফ টুর ভ্যালু তাই বেরিয়েছে না? আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট আছে, হ্যাঁ এটা লেখা হয়নি, তাহলে ইন্টু কে। পরিষ্কার হলো কথাটা? ক্লিয়ার এইটুকুনি? আসি আবার আমাদের অঙ্কে, তাহলে এই জায়গাটায় পুট করে দিচ্ছি, তাহলে এফ টুর ভ্যালু এখানে পুট করব আর এফ ডির ভ্যালু এখানটায় পুট করব, এই দুটোকে পুট করে দিচ্ছি। পুট করলে এফ আর কি পাই, রুট ওভার অফ, দেখ এফ ডি স্কোয়ার মানে কে ইন্টু 10 টু দি পাওয়ার -12 তার স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -24, কে স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -24 প্লাস, এটাও তো সিম্পলি কে স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -24, তাই না? রুটের বাইরে বের করে আনছি, তাহলে কে বেরোবে 10 টু দি পাওয়ার -12 বেরোবে, কে মানে কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ও এখানে একটা সরি, যদি এটাকে রুটের বাইরে বের করে কে বের করব, 10 টু দি পাওয়ার -12 করবো, রুটের মধ্যে 1 + 1, তার মানে রুট 2 পড়ে থাকলো, তার মানে এটাকে কি লিখতে পারি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 -12 ইন্টু রুট 2, তার মানে লিখতে পারি দেখ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 -12, তাহলে -3, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার মানে লিখতে পারি 9 রুট 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল কথাটা? আনসার কত আছে? সেম আছে। বুঝতে পারলি কথাটা? এই ধরনের যখনই অঙ্ক দেবে, এইটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে তুই এগুলোকে তার কম্পোনেন্টে ভাগ করে নে। আরও অনেক উপায় আছে এই অঙ্কগুলো করার, আমার কাছে মনে হয় এই প্রসিডিওরটা তুলনামূলকভাবে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আগে কম্পোনেন্টে ভাগ করে নিবি, কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করে রিজলভ করবি, আনসার মিলে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো ডাউট আছে? গুড, লিখে নাও একটুখানি। আচ্ছা, এখন আমরা করব কনসেপ্ট অফ ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট করব। আচ্ছা, তার আগে আমাকে বুঝতে হবে ফিল্ড কি। তোমরা জানো ফিল্ড কি? হোয়াট ডু উই মিন বাই ফিল্ড? ফিল্ড কাকে বলে? হ্যাঁ না, বাউন্ডারি নয়, ফিল্ড মানে বাউন্ডারি নয়, মানে একটা ইনফ্লুয়েন্স আছে। আচ্ছা, আর সহজভাবে বলি যে ইনফ্লুয়েন্স কীরকম আছে, যেমন আমি কি ভালোবাসি, সাপোজ আমি এগরোল খেতে ভালোবাসি, ওকে, আমি ভীষণ পছন্দ করি এগরোল খেতে। কি হচ্ছে যে আমাদের বাড়ি যেতে গেলে রাস্তায় একটা এগরোলের দোকান পড়ে, আমি জানি যে ওখানে একটা এগরোলের দোকান আছে, কিন্তু যতক্ষণ আমি রানাঘাট টাউনের মধ্যে ঘুরছি আমার কোনো এফেক্ট পড়ছে না এগরোলের। কিন্তু যেই আমি চাবিগেটটা ক্রস করে আমার বাড়ির দিকে যাব, ওই বাঁ দিকে থাকা এগরোলের দোকানটা দেখলেই আমার খিদে পায়। তার মানে কি, ওই এগরোলের একটা ইনফ্লুয়েন্স আছে আমার উপর, যে ওই দোকানটা আমাকে টানছে। তোরা দেখবি সেই দোকানটা? ঠিক আছে, সেটা আরেকদিন দেখা যাবে। কিন্তু আমরা কি বুঝলাম, যে তার একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের উপর, বুঝা গেল? তার মানে আমি তো অ্যাকচুয়ালি এগরোলটা খাচ্ছি না, বাট আমার মধ্যে এগরোলের একটা ইনফ্লুয়েন্স কাজ করছে, তার মানে ওর একটা ফিল্ড অফ ইনফ্লুয়েন্স আছে। চাবিগেটের এপারে থাকলে সেটা হয় না, চাবিগেটটা পার করে যত এগরোলের দোকানের কাছে যাব তত আমার ইনফ্লুয়েন্সটা বাড়তে থাকে। মানে এগরোলের দোকানের পাশে দাঁড়িয়ে থাকলে জিভ দিয়ে টপটপ করে জল পড়বে। ঠিক আছে, মানে এটা কি বাজে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু যাই হোক। হ্যাঁ
তা ফেমাস বলে নয়, ওই রোলের দোকানটা হলেই হবে, কোনো ফেমাস লাগবে না। তার মানে আমি বলতে কি চাইছি, আমার একটা ইনফ্লুয়েন্স আছে, একটা ইনফ্লুয়েন্স কাজ করছে। তার মানে মনে কর যে যদি এইখানে একটা চার্জ থাকে তাহলে এই চার্জের একটা ইনফ্লুয়েন্স আছে, এবং চার্জ থেকে যতটা দূরে আমি ভাববো তত তার ইনফ্লুয়েন্স কম, যতটা কাছে আমি ভাববো তত তার ইনফ্লুয়েন্স বেশি। এবার যে কোনো একটা পয়েন্টে তার কতটা ইনফ্লুয়েন্স থাকবে, ধর এ বি আর সি, এতে ইনফ্লুয়েন্স সব থেকে বেশি হবে, বিতে ইনফ্লুয়েন্স তার থেকে কম হবে, সিতে তার থেকে কম হবে। তার মানে যত কাছে যাব তত তার ইনফ্লুয়েন্স কি হবে, বাড়তে থাকবে। তার মানে ইনফ্লুয়েন্স কোন পজিশনে কত হবে একটা চার্জের জন্য, তার যে মেজারমেন্টটা সেটাকে বলে একটা ইলেকট্রিক ফিল্ড। কি বলে এটাকে, একটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইনফ্লুয়েন্স অফ আ চার্জ পার্টিকেল। ওকে, আমরা ইলেকট্রিক ফিল্ডকে নর্মালি ই দিয়ে রিপ্রেজেন্ট করি। মনে কর এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে, পরিষ্কার হলো কথাটা। এবার একটা টার্ম যাকে আমরা বলি ফোর্স, ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আমরা জানবো, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এটা মানে কি, এটা মানে বোঝায় যে পার ইউনিট চার্জ, পার ইউনিট চার্জ কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি এখানে রাখা হয় তাহলে সে যে ফোর্সটা ফিল করবে দ্যাট উইল বি এফ ইকুয়ালস টু কিউ ই। বোঝা গেল কথাটা? এফ ইকুয়ালস টু কিউ ই, এটাকে ই লিখেছি, বোঝা গেল কথাটা? তার মানে কি, ফর এক্সাম্পল মনে কর যে আমার একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে যার ভ্যালু হচ্ছে 10 নিউটন পার কুলম্ব। বোঝা গেল কথাটা? এই ইলেকট্রিক ফিল্ডে আমি কি করলাম, প্রথমে একটা অবজেক্ট রাখলাম এ, এর যে চার্জ সেটা হচ্ছে 10 কুলম্ব। বোঝা গেল কথাটা? এখানে আরেকটা একই জায়গায় আরেকটা অবজেক্ট রাখলাম বি, যে অবজেক্টটা বি কাজ করছে তার হচ্ছে সাপোজ 12 কুলম্ব। একটা সি রাখলাম, তার ভ্যালু হচ্ছে 20 কুলম্ব। বোঝা গেল কথাটা? তার মানে এফ এর উপরে, মানে এ চার্জ 10 কুলম্ব চার্জের জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা হবে 10 ইন্টু 10। তাহলে এফ এ কত হবে, 10 ইন্টু 10, তার মানে 100 নিউটন। বোঝা গেল কথাটা? যদি বেশি চার্জ দিই, যেমন 12 কুলম্ব, কত ফোর্স হবে বলতো? বেশি চার্জ কত হবে, 120। বুঝে বলতে হবে। তাহলে এফ বি কত হলো, 120 কুলম্ব, 120 নিউটন। পরিষ্কার? প্রিয়াঙ্কা বলতো যদি সি থাকে তাহলে তার জন্য কতটা ফোর্স কাজ করবে, 200 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ফিল্ড কি বোঝাচ্ছে, ফিল্ড বোঝাচ্ছে পার ইউনিট চার্জের উপরে কতটা ফোর্স কাজ করছে। যত চার্জের ভ্যালু বাড়ছে তত ফোর্সের ভ্যালু কি হচ্ছে, বাড়ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। আচ্ছা মনে কর যে আমার একটা ফিল্ড আছে, সাপোজ এই ডাইরেকশনে আমার একটা ফিল্ড আছে, যে ফিল্ডের ভ্যালু হচ্ছে 10 নিউটন পার কুলম্ব। পরিষ্কার? আচ্ছা ফোর্স ফিল করছে, কি বলছি, ফোর্স ফিল করছে। ফোর্স ফিল করা মানে নিশ্চয়ই তার একটা ডাইরেকশন আছে। আচ্ছা মনে কর যে এইখানে আমি দুটো কাজ করলাম, একটা পজিটিভ চার্জ রাখলাম 5 কুলম্বের, আর মনে কর আমি একটা নেগেটিভ চার্জ রাখলাম -10 কুলম্বের। পরিষ্কার? পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে, পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে, ইয়েস। তার মানে আমরা মাথায় রাখবো যে ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ। কি বললাম, ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ। কিরকম ভাবে ভাববি, মনে কর যদি এরকম কনসেপ্ট ভাবি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ চার্জ, তার মানে এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে তাহলে তার থেকে দূরে হবে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা পজিটিভ চার্জ থেকে বেরোনো ডাইরেকশনে। বোঝা গেল কথাটা? না ওরকম নয়, মানে ধর এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের উপর এই পজিটিভ চার্জের জন্য যে ফোর্স সেটাকে আমি ইলেকট্রিক ফিল্ড বলবো, এবং এই ইলেকট্রিক ফিল্ড এই দিকে ডাইরেক্টেড। বোঝা গেল? যদি এখানে চার্জটা 1 ইউনিট হয়। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যদি এখানে আমি +5 কুলম্বকে রাখি তাহলে +5 কুলম্বের উপরে ফোর্স নিশ্চয়ই এদিকে হবে, কিন্তু যদি -10 কুলম্বকে রাখি তাহলে কোন দিকে হবে, উল্টো দিকে। তাহলে -10 কুলম্বের জন্য এর উপরে ফোর্স হবে এর উল্টো দিকে।
বোঝা গেল কথাটা? তার মানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন এনি ইলেকট্রিক ফিল্ড force on a positive charge is directed towards the electric field, force on a positive charge towards the electric field, force on a negative charge away from the electric field but opposite to the electric field. বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে ইলেকট্রিক ফিল্ডের কথা ভাবছি, কি করে ভাবছি? আগেই বলছি যে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে ইমাজিন করি তাহলে তার উপরে যে ফোর্স সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। পরিষ্কার? তার মানে এরকম ইমাজিন করো যে মনে করো এখানে একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে তুমি একটা +1 কুলম্ব চার্জকে রেখেছো। কতটা চার্জকে রেখেছো? +1 কুলম্ব। তাহলে এর উপরে ফোর্স কতটা কাজ করছে? যদি এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন আর হয় তাহলে ফোর্স কাজ করবে 1/4πε0 ইন্টু Q1, তো Q2 কত? 1, তাহলে Q ইন্টু 1/r²। বোঝা গেল কথাটা? কত কাজ করছে? 1/4πε0 Q ইন্টু 1/r²। এই যে ফোর্সটা অন ইউনিট চার্জ কাজ করছে, যেহেতু চার্জটা ইউনিট চার্জ, এটাকে এফ না লিখে এটাকে লিখবো ই। কনসেপ্ট ক্লিয়ার হলো? ইউনিট চার্জের উপরে হলেই ই হবে, ইউনিট চার্জের উপরে হলেই ই হবে। বা ধর তুই এরকম ভাবলি যে সাপোজ তোর একটা সিস্টেম আছে, এখানে কিউ চার্জ, সাপোজ Q1 চার্জ, এখানে +Q2 চার্জ। বোঝা গেল কথাটা? এদের সেপারেশন সাপোজ ডি, তুই কি লিখলি? ফোর্স হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2/d²। তাই তো লিখবি? তাই তো লিখবি। তুই কি করলি? তুই ইমাজিন করলি যদি এখানে Q2 চার্জ না হয়ে ইউনিট চার্জ হতো তাহলে কি করতে হতো? এইটাকে Q2 দিয়ে ডিভাইড করতে হবে না? তাহলে এটাকে কি করতে হবে? এটাকে Q2 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? দেখ, যদি এটাকে Q2 দিয়ে ডিভাইড করে দিস তাহলে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন সেম এক্সপ্রেশন পাস। বোঝা গেল? তাহলে এফ বাই যদি Q2 করিস তাহলে তুই সেই আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড ই পাবি। Q2 কেন ডিভাইড করলাম? যদি ইমাজিন করি যে আমার এখানে একটা চার্জ Q1 আছে, এখানে একটা চার্জ Q2 আছে, তাহলে এর মধ্যে ফোর্স কত হবে? 1/4πε0 Q1 ইন্টু Q2 বাই ডিস্টেন্স যদি ডি হয় তাহলে d²। এটুকু নিয়ে ডাউট নেই। এবার আমি ইমাজিন করতে চাইছি যে যদি এখানে Q2 না হয়ে ইউনিট চার্জ হতো তাহলে এখানে Q2 জায়গায় 1 ধরতে হতো। আমি যদি 1 না ধরি তাহলে কি করবো? যে ফোর্সটা পেয়েছি সেটাকে Q2 দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করলে কেটে গেল, যে এক্সপ্রেশন পেলাম ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পেলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ফোর্স অন অ্যান ইউনিট চার্জ kept at a distance away from any positive charge will give me the direction of electric field and the value of electric field. বোঝা গেল? পরিষ্কার পুরো? আচ্ছা, লিখে নাও। আচ্ছা, আমাদেরকে একটা নিউমেরিক্যাল বলে দিয়েছে। কি বলছে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড দ্যাট উইল ব্যালেন্স অ্যান আলফা পার্টিকেল। কাকে ব্যালেন্স করবে? আলফা পার্টিকেলকে ব্যালেন্স করবে। আলফা পার্টিকেল পজিটিভ না নেগেটিভ? তার মানে ডাবল পজিটিভ হিলিয়াম, তার মানে কি? সিম্পলি একটা হিলিয়াম নিউক্লিয়াস। ডাবল পজিটিভ হিলিয়াম মানে সিম্পলি একটা হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, তার মধ্যে কটা প্রোটন আছে? দুটো। ভেরি গুড। কটা নিউট্রন আছে? দুটো। আচ্ছা, প্রোটন আর নিউট্রনের মাস কি অনেক ডিফারেন্ট? না, অলমোস্ট সেম। তার মানে যেটা প্রোটনের মাস ধরেছে সেটাই আমরা নিউট্রনের মাস ধরতে পারি। তার মানে ধরতে পারি যে 4টে প্রোটন আছে, দুটো প্রোটন দুটো নিউট্রন না বলে একসাথে ধরতে পারি যে 4টে প্রোটন আছে, কারণ মাস প্রায় কাছাকাছি। আচ্ছা, এবার বলছে দ্য মাস অ্যান্ড চার্জ অফ প্রোটন বলে দিয়েছে, টেক জি এর ভ্যালু এত বলে দিয়েছে। একটু দেখবো। আচ্ছা, আলফা পার্টিকেলকে ব্যালেন্স করছে, ভালো করে বুঝবি। ডাইরেকশন অফ এন ইলেকট্রিক ফিল্ড দ্যাট উইল ব্যালেন্স অ্যান আলফা পার্টিকেল। কার রেসপেক্টে ব্যালেন্স করবে? যদি জি বলে দিয়ে থাকে নিশ্চয়ই ওর ওয়েটের রেসপেক্টে ব্যালেন্স করবে। তার মানে এইভাবে ভাববো যে একটা আলফা পার্টিকেল আমার এইখানে আছে, He2+, এই আলফা পার্টিকেলটা আমার এখানটায় আছে। পরিষ্কার? জি যদি নিচের দিকে হয় তাহলে আলফা পার্টিকেল কোন দিকে পড়বে? নিচের দিকে। তাহলে এর ওয়েট কত হবে? নিশ্চয়ই mg। যদি এর মাস হয় আমি ধরি m। পরিষ্কার? এটুকু ক্লিয়ার তো? আচ্ছা, মাস অফ অ্যান আলফা পার্টিকেল যদি m ধরি সেটা কি হয়? 4টে মাস অফ প্রোটনের সমান। তাহলে m ইকুয়ালস টু 4 ইন্টু মাস অফ প্রোটন। আগে আমি এইটুকু লিখে রাখলাম। আচ্ছা, ও যদি নিচের দিকে, এখন দেখতে থাক, ও যদি নিচের দিকে পড়তে চায়, ওকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে হবে? ওপর দিকে। অ্যাবসলিউটলি। তার মানে ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই এমন হতে হবে যাতে ওর এই দিকে একটা ফোর্স কাজ করতে পারে। যেহেতু এটা পজিটিভ তার মানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে হতে হবে। আগে দেখ এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা।
আচ্ছা, তাহলে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা সমান সমান এর যে চার্জ, যদি এর চার্জ ধরি কিউ, তাহলে নিশ্চয়ই কিউ বির ইকুয়াল টু হতে হবে। কি বার করতে বলেছে? বার করতে বলেছে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আচ্ছা, ডাইরেকশন তো বুঝে গেলাম, ডাইরেকশন ডাইরেক্টলি বুঝে যাচ্ছে যে ইট ইজ ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, পরিষ্কার, ভার্টিক্যালি আপওয়ার্ডস। কিন্তু নেক্সট জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ম্যাগনিটিউড। আচ্ছা, যদি এটাকে ব্যালেন্স করতে হয় তাহলে কোনো একটা মোমেন্টে ব্যালেন্স হতে গেলে নিশ্চয়ই নেট ফোর্সকে জিরো হতে হবে। আগের দিনই বলেছি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি, দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইজ টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিটলি ডাইরেক্টেড। তার মানে এটা অপোজিটলি ডাইরেক্টেড, একটা কন্ডিশন মিটে গেল। নেক্সট কন্ডিশন কি, যে এদেরকে ইকুয়াল হতে হবে। তার মানে আমি লিখতে পারি যে ফর ইকুইলিব্রিয়াম, আমি লিখতে পারি ফর ইকুইলিব্রিয়াম নিশ্চয়ই বোথ দ্য ফোর্সেস এফ অ্যান্ড ডাব্লিউ মাস্ট বি ইকুয়াল, তাই না? और আমরা এখানে লিখতে পারি যে কিউ ইন্টু ই মাস্ট বি ইকুয়াল টু এম জি, और আমরা লিখতে পারি যে और ই ইকুয়ালস টু এম জি বাই কিউ, পরিষ্কার। আচ্ছা, এম জি, এম মানে কি, 4 ইন্টু মাস অফ প্রোটন, ক্লিয়ার। জি বলে দিয়েছি ইন্টু 9.8 বাই কিউ কি, কটা প্রোটনের চার্জ, ডবলি চার্জড আলফা পার্টিকেল ডবলি চার্জড হয়, তাহলে দুটো প্রোটনের চার্জের ইকুয়াল হবে, তাহলে 2 ইন্টু চার্জ অফ প্রোটন, কিউপি ধরলাম একটা চার্জ অফ প্রোটন, হ্যাঁ কিউ কি, কিউ ধরলাম 2 ইন্টু কিউপি, যেখানে কিউপি হচ্ছে একটা চার্জ অফ প্রোটন। ভালো কথা, একটু ক্যালকুলেশন করব, এটাকে কেটে আগে আমি 2 বসিয়ে দিলাম। ওকে, ভ্যালুগুলোকে পুট করব, কি পাই ভ্যালুগুলো পুট করে দেখো, একটা একটা করে পুট করছি। প্রথমে ই ইকুয়ালস টু, দেখো 2 ইন্টু মাস অফ প্রোটন কত বলে দিয়েছে, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27, ভালো কথা, ইন্টু 9.8, ভালো কথা, ডিভাইড বাই চার্জ, তার মানে কিউপি, কিউপি কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস দেখ, আমি একটা রাফ ক্যালকুলেশন করতে পারি, না হলে আমি একটা ডিটেল ক্যালকুলেশন করতে পারি, দুটোই আমার হাতে আছে। আগে আমি একটু রাফ ক্যালকুলেশন ভাবি, ভালো করে দেখবি যে কিভাবে রাফ ক্যালকুলেশনটা করছি। দেখ, এখানে আমি 2 লিখলাম ইন্টু, আচ্ছা 1.67 আর 1.6, হ্যাঁ একটু কাইন্ডলি একটু ওয়েট করুন, আমার একটা 1.67 একটা 1.6, তার মানে দুটোকে কাটাকাটি করলে নিশ্চয়ই 1.01 বা 1.05 এরকম কিছু একটা আসতে হবে, মানে মোর দ্যান 1। আবার যেটা মোর দ্যান 1 ইন্টু 9.8, তার মানে সেটা 10 দেবে। এখান থেকে কিছু মোর দ্যান 1 আসতে পারে, মানে ধর এটাকে কাটাকাটি করলাম, জানি না কি ভ্যালু আসবে, ধরলাম 1.1 এলো, আমি জানি না কি ভ্যালু আসবে, ধরলাম 1.1 বা 1.2 এরকম কিছু একটা এলো, সেটা ইন্টু 9.8, তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 10 দেবে, কারণ ওটা মোর দ্যান 1, এটা 9.8, 10 দেবে, সহজ হিসেব করছি। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -27, -19 নিচে আছে, তাহলে +19, বোঝা গেল কথাটা? তার মানে লিখতে পারি যে 2 ইন্টু, দেখো -27 প্লাস 19 কত হয়, -8, -8 প্লাস 1 কত হয়, -7, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এত নিউটন পার কুলম্ব। বোঝা গেল? আনসার কত আছে? 2.0, মানে অলমোস্ট ক্লোজ। দেখো, যদি কখনো সিবিএসইর বোর্ড এক্সামে বা জয়েন্টে এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে, ভালো করে বুঝবে আমার কথাটা, যদি কখনো সিবিএসইর বোর্ড এক্সাম বা জয়েন্টে এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে এবং তুমি ডিটেল ক্যালকুলেশন করতে পারছো না, কারণ তোমাকে ক্যালকুলেটর উইল নট বি প্রোভাইডেড টু ইউ অল, তাই না? তখন কি করবে, আমরা একটা রাফ মাইন্ডে অ্যাজাম্পশনে খেলবো, মোটামুটি যা ভ্যালু আসবে কাছাকাছি আসবে। যদি এমসিকিউ থাকে তো কোনো অসুবিধাই নেই, না হলে যদি বোর্ড এক্সামে পড়ে সময় পেলে ক্যালকুলেট করবে, না হলে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে এরকম কিলিবিলি মতো দেবে, দিয়ে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 নিউটন পার কুলম্ব লিখে নেবে। হ্যাঁ, ওই তো অ্যাপ্রক্সিমেশন। বাবা অশিক্ষিত আমি, ওরকম বলিস না। বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো লিখে নাও। আচ্ছা, এখন পড়বো যে যদি মনে করো তোমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। কি হয়েছে, এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে সাপোজ r1 ডিস্টেন্স দূরে তোমার একটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে q1। কি বললাম, r1 ডিস্টেন্স দূরে একটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে q1। তাহলে এই q1 এর জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড E1 এই ডাইরেকশনে হবে। আমরা দেখেছি যে কোনো চার্জ থেকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, তাহলে যদি এখানে q1 চার্জ থাকে, r1 ডিস্টেন্স দূরে একটা ইলেকট্রিক ফিল্ড E1 কাজ করবে। ভেরি গুড। এখান থেকে মনে করো আমার আরেকটা চার্জ আছে q2,
তাহলে অবভিয়াসলি Q2 যদি এখান থেকে R2 ডিস্টেন্স দূরে হয়, তাহলে এখান থেকে নিশ্চয়ই আর একটা ইলেকট্রিক ফিল্ড E2 কাজ করবে। একইভাবে যদি এখান থেকে R3 ডিস্টেন্স দূরে হয়, ইলেকট্রিক ফিল্ড কত কাজ করবে? কত কাজ করবে? E3। কোন দিকে কাজ করবে? এইদিকে E3 কাজ করবে। বোঝা গেল কথাটা? কোন অঙ্কটা উল্টো ডিরেকশন হয়েছে বল? আগের অঙ্কটি উল্টো ডিরেকশন হয়নি তো। মনে কর এখানে একটা আলফা পার্টিকেল আছে, হ্যাঁ বুঝতে পেরেছিস? ইলেকট্রিক ফিল্ড যেদিকে ছিল, যেহেতু পজিটিভ চার্জ ছিল, কথা নয়, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ছিল যেহেতু পজিটিভ চার্জ ছিল, তাই সেটা উপর দিকে হচ্ছে, তাই না? উল্টো ডিরেকশনে হয়নি তো আগের অঙ্কটায়। আচ্ছা চলো এটা করতে থাকি। তার মানে আমি এখানে কি বুঝলাম, যে যদি আমার Q1 থেকে তার ইলেকট্রিক ফিল্ড E1 এইদিকে, Q2 থাকে এইদিকে, Q3 থাকে এইদিকে, বোঝা গেল? এরকম করে করে যদি আমার ডট 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 করে অনেকগুলো চার্জ থাকে, তার মধ্যে একটা ধরো Qn চার্জ, তাহলে যথারীতি Qn চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড Rn ডিস্টেন্স দূরে হলে কোন দিকে হবে? ভেরি গুড। আর এর ভ্যালু কত হবে? ভেরি গুড, বোঝা গেল? তার মানে যদি আমি ওই একটা ইউনিট পজিটিভ চার্জের কথা ভাবি, তার উপরে তো অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, E1 E2 E3 ডট 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 En, অনেকগুলো কাজ করছে না? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে নেট, গুড, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? নিশ্চয়ই E ইকুয়ালস টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস En, তাই হবে না নেট ইলেকট্রিক ফিল্ড? ভেক্টর যদি ভাবি তাহলে সবগুলোর ভেক্টর সাম হয়, জানি তো আমরা এটা, তাই না? আচ্ছা তাহলে প্রথমে আমরা E1 কে বলি। E1 কে কি লিখতে পারি? একটু আগেই করেছি, কি লিখতে পারি? E1 কে কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন নট, তারপরে E1 কার জন্য? Q1 চার্জের জন্য, তাহলে Q1 বাই R1 স্কোয়ার, অ্যাবসলিউটলি। তাহলে Q1 বাই R1 স্কোয়ার কোন দিকে ডাইরেকশন? E1 ক্যাপের দিকে বা R1 ক্যাপের দিকে, যেদিকে ধরলাম, তাহলে এটা R1 ক্যাপের দিকে ডাইরেক্টেড যদি E1 ভেক্টর হয়। ক্লিয়ার? আচ্ছা বল তো প্রিয়াঙ্কা, বল E2 কোন দিকে হবে? তাহলে 1/4 পাই এপসাইলন নট, এখানে কি লিখবো? এটা Q1 এর জন্য, তাহলে ওটাই কি লিখবো? Q2, ভেরি গুড। বাই ডিস্টেন্স কত হবে? R2 তার স্কোয়ার, ভেরি গুড। কোন দিকে হবে? R2 ক্যাপ। পরিষ্কার হলো? এরকম করে করে বাকিগুলো লিখতে পারি। তাহলে প্লাস ডট 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 ডট, যদি En কে লিখি তাহলে En কে কি লিখবো? 1/4 পাই এপসাইলন নট স্টোনি বল, কি লিখবো En কে? QEN, En কে কি লিখবো? Qn বাই, ভেরি গুড, Q ক্যাপ। পরিষ্কার হলো কথাটা? তাহলে কি করবো? সব ইলেকট্রিক ফিল্ডগুলো যোগ করতে হবে। যোগ করা মানে কি? সবগুলোকে যোগ করে দেবো। ভেক্টর ভাবে যোগ করলে কি? ভেক্টর ভাবে যোগ করে দেবো। তো করে দিলাম। করে দিলে কি দেখতে পাচ্ছি? যে অর E ইকুয়ালস টু, দেখ সবগুলোকে অ্যাড করে দিচ্ছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট। ভালো করে দেখ, এইটাই একমাত্র কমন, বাকি আর কিছু কিন্তু কমন নেই। বাকি আর কিছু কমন নেই, শুধু 1/4 পাই এপসাইলন নটই কমন। তাহলে Q1 বাই R1 স্কোয়ার ইন্টু R1 ক্যাপ, Q2 বাই R2 স্কোয়ার ইন্টু R2 ক্যাপ, ডট 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 Qn বাই Rn স্কোয়ার ইন্টু Rn ক্যাপ লিখে দেবো ওখানে। তাহলে কি লিখবো? Q1 বাই R1 স্কোয়ার ইন্টু R1 ক্যাপ প্লাস Q2 বাই R2 স্কোয়ার ইন্টু R2 ক্যাপ, তাই না? প্লাস ডট 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 প্লাস Qn বাই Rn স্কোয়ার ইন্টু Rn ক্যাপ, তাই হবে না? আচ্ছা এটাকে যদি জেনারেল ফর্ম লিখি তাহলে লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু, ভালো করে দেখবে, সামেশন ওভার I ইকুয়ালস 1 to n QI বাই RI স্কোয়ার ইন্টু RI ক্যাপ লিখতে পারি এটা। কারণ দেখো প্রথমে হবে Q1, I যখন 1 হবে তাহলে কি Q1 বাই R1 স্কোয়ার R1 ক্যাপ, সামেশন আছে, সামেশন হলে কি হয়? প্লাস হয়। তারপরে কি হবে? Q2 বাই R2 স্কোয়ার ইন্টু R2 ক্যাপ, Q3 বাই R3 স্কোয়ার R3 ক্যাপ, ডট ডট করে চলতে থাকবে। n এর টার্মে কি হবে? Qn বাই Rn স্কোয়ার ইন্টু Rn ক্যাপ। এইটাকে আমরা বুঝবো সুপার পজিশন অফ ইলেকট্রিক ফিল্ড। কি বলবো এটাকে? শুনতে পাইনি, কি বলবো? একসাথে, সুপার পজিশন অফ, ভেরি গুড। না ইলেকট্রিক চার্জ না, সুপার পজিশন অফ ইলেকট্রিক ফিল্ড। কি বলবো এটাকে? ভেরি গুড, বোঝা হয়েছে এটা? আচ্ছা লিখে ফেল। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ
অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। কি করব? ডিস্ট্রিবিউশন অফ চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। দেখো, মনে করো একটা সিম্পল কেস ভাবছি। ওকে, ফার্স্ট কেস হচ্ছে, যদি মনে করো এখানে একটা পয়েন্ট চার্জ থাকে কিউ, এই কিউ থেকে যদি তুমি আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ভাবো, তাহলে খুব সহজেই তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড লিখতে পারো 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, লিখতে পারো এটা। আচ্ছা, মনে করো যদি তোমার কাছে একটা পয়েন্ট চার্জ না থাকে, তোমার কাছে যদি একটা পয়েন্ট চার্জ না থাকে, তাহলে তুমি কি করে লিখবে? সাপোজ তোমার কাছে একটা তার আছে, হ্যাঁ, সাপোজ তোমার কাছে একটা লাইন আছে, পরিষ্কার, এই লাইনটায় এই ধরনের লাইন চার্জ রয়েছে। স্টোনি এই দিকটা এগিয়ে চলে আয়, এই দিকটা এগিয়ে চলে আয়। সাপোজ এখানটা একটা লাইন চার্জ আছে। কিরকম চার্জ আছে? লাইন চার্জ আছে। আমরা বার করতে চাইছি যে এই লাইন চার্জের জন্য তুমি কি ধরনের, কোনো একটা পয়েন্টে, সাপোজ এই জায়গায় তুমি কি ধরনের ইলেকট্রিক ফিল্ড দেখতে পারবে। আচ্ছা, এইটা বুঝতে গেলে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, যদি মনে করো তোমার কোনো একটা জায়গায় একটা চার্জ থাকে যেটার নাম ধরলাম ডিকিউ। কতটা চার্জ ধরলাম? ডিকিউ। ডিকিউ থেকে তুমি আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ভাবছো। সাপোজ ডিকিউ থেকে আর ডিস্টেন্স দূরে তুমি এই পয়েন্টটাকে ভাবছো, পরিষ্কার। তাহলে এই পয়েন্টে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাও, তাহলে তুমি কি লিখবে? নিশ্চয়ই 1/4πε0 ইন্টু ডিকিউ বাই এর মধ্যে ডিস্টেন্স আর, তার স্কোয়ার, এটা তো লিখবে। আচ্ছা, আমি লাইন চার্জের জন্য যদি বার করতে চাই, তাহলে প্রথমে লাইন চার্জের ক্ষেত্রেও ঠিক এরকমই একটা এলিমেন্টকে কনসিডার করব যার মধ্যে ডিকিউ চার্জ আছে। সব থেকে সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। সহজ একটা এক্সাম্পল, মনে করো এইখানে তোমার একটা রড আছে বা ওয়্যার আছে যার মধ্যে কিছু চার্জ কিউ রয়েছে, পরিষ্কার। এই রডটার তুমি ইমাজিন করো টোটাল যে লেন্থ সেটা হচ্ছে এল। ওকে, তার টোটাল যে চার্জ সেটা হচ্ছে কিউ। তাহলে আমি যদি এরকম একটা কোয়ান্টিটিকে ডিফাইন করি ল্যামডা, ল্যামডাকে আমি বলতে পারি লিনিয়ার চার্জ ডেন্সিটি। কি বলবো ল্যামডাকে? লিনিয়ার চার্জ ডেন্সিটি। গুড। তাহলে এই যে লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি এর মানে কি? এর মানে হচ্ছে টোটাল যে চার্জ বাই টোটাল যে লেন্থ, পরিষ্কার হলো? আচ্ছা, তার মানে কি আমি এরকম ভাবতে পারি যে যদি এখান থেকে আমি খুব ছোট্ট একটা লেন্থ ডিএল কে নিয়ে নিই, কি বললাম? যদি এখান থেকে খুব ছোট্ট একটা লেন্থ ডিএল কে নিয়ে নিই আর ইমাজিন করি ডিএল এর মধ্যে যে চার্জ আছে সেটা ডিকিউ, তাহলে আমি এরকম লিখতে পারি কি যে ল্যামডা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএল, বলতে পারি এরকম। মানে মনে কর এই লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার, পরিষ্কার, চার্জ হচ্ছে 100 কুলম, তাহলে 10 সেন্টিমিটারে 100 কুলম চার্জ, ল্যামডা কত হবে? 100/10, তার মানে 10 কুলম পার সেন্টিমিটার। এবার যদি আমি 2 সেন্টিমিটার লেন্থ নিই তাহলে কি হবে? নিশ্চয়ই সেখানে 20 কুলম থাকবে। কনসেপচুয়ালি তাই থাকা উচিত। ওরকমই যদি আমি একটা ডিএল লেন্থ নিই, যদি ধরি তাতে ডিকিউ চার্জ আছে, তাহলে নিশ্চয়ই ডিকিউ বাই ডিএল করলে সেটা ল্যামডাই আসবে আমার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি ইন্টারেস্টেড হচ্ছে এইটাকে ডিকিউ এর ফর্মে নিয়ে যাওয়া, আর এখান থেকে লিখতে পারি যে ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিএল। আচ্ছা, এবার এখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে ভাব, সাপোজ এখান থেকে একটা আর ডিস্টেন্স দূরে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। এই জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই হয়, তাহলে স্বাভাবিকভাবে লিখতে পারি যে ডিএল থেকে যদি আর ডিস্টেন্স দূরে হয়, যদি কোনো একটা জায়গায় ডিএল ভাবি সেখান থেকে যদি আর ডিস্টেন্স দূরে হয়, তাহলে আমি কি লিখতে পারি? 1/4πε0 ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার, লিখতে পারি এটা। এই ডিকিউ এর জায়গায় যদি এটা ক্যাপিটাল কিউ চার্জ হয়, তাহলে ডি ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। ডিকিউ মানে কি লিখতে পারি? ল্যামডা ডিএল। তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আচ্ছা, এই যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি সেটা তো এইটুকুর মধ্যে যেটুকু চার্জ আছে তার জন্য, কিন্তু এমন তো শুধু নয়, কারণ এইখানে যে টুকরোর চার্জটা আছে তার জন্য তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, তার ডাইরেকশন তো অন্য কোনো একটা দিকে হবে। এইখানে যে আছে তার জন্যও তো একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, তার ডাইরেকশন তো অন্য কোনো দিকে আছে। তার মানে এই টোটাল লেন্থের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো।
তাহলে যদি টোটাল লেন্থের জন্য ইলেকট্রিক ফিল্ড পাই তাহলে আমায় কী করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে কি করব? অর টোটাল ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে হয় তাহলে কি করব? নিশ্চয়ই ইন্টিগ্রেশন 1/4πε0 ইন্টু ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। দেখ 1/4πε0 কি হয়? কনস্ট্যান্ট। বার করে আনবো। হ্যাঁ, তার মানে কি লিখবো? 1/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। বোঝা গেল? কোনো ডাউট আছে? একবার ছোট্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, মানে একটা লাইনের উপর চার্জ আছে, এটা কি ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন? এটাকে বলে লাইন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। পরিষ্কার? যেহেতু এই লাইনটার উপরে চার্জ আছে, প্রথমে আমি লিনিয়ার চার্জ ডেন্সিটি বার করব, সেখানে সামান্য একটু চার্জ ডিকিউ এর জন্য কিভাবে এক্সপ্রেশন হয় সেটা বার করব, যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করব, টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য ইন্টিগ্রেশন করব। একই প্রিন্সিপাল, সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি দুটোর জন্যই করব। এটাকে একটু লিখে নাও, তারপরে করছি। মনে কর আমি একটা সারফেসের কথা ইমাজিন করছি, ভালো করে একটুখানি দেখবি। মনে কর এটা হচ্ছে আমার একটা সারফেস, ভালো করে বুঝবি কি বলছি। এই সারফেসটার উপরে টোটাল চার্জ ধরলাম ক্যাপিটাল কিউ। কতটা চার্জ ধরলাম? ভেরি গুড। তাহলে এখানে টোটাল চার্জ ধরলাম ক্যাপিটাল কিউ, এর টোটাল এরিয়া ধরলাম এ। তাহলে টোটাল চার্জটা তো এই এরিয়ার উপরে আছে, তার মানে এর একটা চার্জ ডেন্সিটি আছে। তাহলে এখানে লিখতে পারি যে সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি যদি এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে লিখতে পারি কিউ বাই এ। সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু লিখতে পারি কিউ বাই এ। আচ্ছা, এবার মনে কর যে এর উপর আমি ছোট্ট একটা ফ্র্যাগমেন্টকে এখান থেকে কেটে বার করে নিয়েছি। এই ছোট্ট ফ্র্যাগমেন্ট যার এরিয়া হচ্ছে ডিএস, কতটা এরিয়া ধরলাম? ডিএস। তাহলে এর মধ্যে ধরলাম ডিকিউ চার্জ আছে, তার মানে একইভাবে লিখতে পারি যে সিগমা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএস। একইভাবে লেখা যায়, কারণ চার্জ ডেন্সিটি আমি ধরেই নিচ্ছি যে চার্জ ডেন্সিটি রয়েছে এই চার্জ ডেন্সিটিটা হচ্ছে ইউনিফর্ম, তার মানে এটা সব জায়গাতেই কি থাকবে? সেম থাকবে। দিয়া বুঝতে পেরেছিস? গুড। এবার এখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে আমি ভাবছি, সাপোজ এখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি ইমাজিন করতে চাইছি কোনো একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আমি কি লিখব? নিশ্চয়ই 1/4πε0 ইন্টু ডি ক্যাপিটাল কিউ বাই এর যদি ডিফারেন্স আর হয় তাহলে আর স্কোয়ার। খুব সিম্পল। কিন্তু আমি আবার জানি যে ডিকিউ মানে কি লিখতে পারি? তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো ডিকিউ, আর এখান থেকে লিখতে পারি ডিকিউ ইকুয়ালস টু সিগমা ডিএস। তাহলে ডিকিউ এর জায়গায় কত বসিয়ে দেবো? সিগমা ডিএস। তাহলে কি লিখবো? 1/4πε0 সিগমা ডিএস বাই আর স্কোয়ার। আবার বলেছি সমস্ত প্লেটটাকে যদি ইমাজিন করি তাহলে সমস্ত প্লেটের জন্য কি করব? সিম্পলি ইন্টিগ্রেশন। গুড। তাহলে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্টটা বাইরে থাকে, তাহলে ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর স্কোয়ার। ইজি লাগলো? বোঝা গেছে? চলো নেক্সট একই জিনিস আমরা করব, যেমন এটা করলাম হচ্ছে সারফেসের জন্য। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ সারফেস চার্জ। বোঝা গেল? নেক্সট করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ভলিউমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউমেট্রিক মানে তুমি মনে করো একটা কিউবের কথা, তুমি ইমাজিন করো একটা কিউব। এই কিউবের একটা নির্দিষ্ট ভলিউম আছে, আছে তো? ধরলাম এই কিউবের টোটাল ভলিউম হচ্ছে ভি, ওকে, আর এই কিউবের টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে ঠিক যেরকম সারফেস চার্জ ডেন্সিটি করেছি, ভলিউম চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটিকে লেখা হয় রো দিয়ে। কি দিয়ে লেখা হয়? রো দিয়ে। রো মানে কি? রো মানে হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। তার মানে যদি এখানে আমি ছোট্ট একটা ভলিউমকে ইমাজিন করি, তাহলে সেই ছোট্ট একটা ভলিউম কি হবে? ডিভি। তাহলে ডিভি ভলিউমে ইমাজিন যদি করি ডিকিউ চার্জ আছে, তাহলে আমি একইভাবে লিখতে পারি তো যে রো ইকুয়ালস টু ডিকিউ বাই ডিভি। কারণ কি ধরছি? যে ভলিউমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি রো, সেটা সব জায়গায় ইউনিফর্ম বা সেম। ওকে, রোকে কি বলে? রোকে বলে ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি। রোকে বলবো ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে একইভাবে এখান থেকে যদি কোনো একটা আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে কি লিখবো? যে ই ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। তাই লিখবো না? ডিকিউ মানে এখানে কি লিখবো?
ডিকিউ মানে কি লিখবো, এখান থেকে লিখবো ডিকিউ, ডিকিউ মানে কি লিখবো, রো ডিভি। তাহলে ডিকিউ মানে কি লিখবো, আর এখানে ডিকিউ ইকুয়ালস টু রো ডিভি বসাবো, এটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট রো ডিভি বাই আর স্কোয়ার, তাই লিখবো না? আবার আমি বলেছি যে যদি সমস্ত ভলিউমটার কথা ইমাজিন করি, ওভার দ্য হোল ভলিউম যদি ইমাজিন করি, তাহলে কি করবো, ইন্টিগ্রেশন। তাহলে হোল ভলিউম ইন্টিগ্রেশন করলে কি হবে, যে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ওভার দ্য হোল ভলিউম রো ডিভি বাই আর স্কোয়ার। দেখ এই যে এখানে একটা ইন্টিগ্রেশন করেছি, এখানে কি করেছি, ইন্টিগ্রেশন ওভার দ্য হোল সারফেস, তাই এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল। কি বলে এটাকে, কি বলে এটাকে, ভেরি গুড। এখানে ইন্টিগ্রেশন অফ দ্য হোল ভলিউম, তাহলে কি বলে এটাকে, ভলিউম। কি বলে এটাকে, ভলিউম ইন্টিগ্রাল। বোঝা গেল? তাহলে এইটার ক্ষেত্রে করব সারফেস ইন্টিগ্রাল, এটার ক্ষেত্রে করব ভলিউম ইন্টিগ্রাল। প্রথমে লাইন চার্জের জন্য করেছি, তাহলে সেটা কি বলে, লাইন ইন্টিগ্রাল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছিস? লিখে নাও।